কেমন আছেন আপনারা? আশা করি সকলেই স্রষ্টার করুণায় ভালো আছেন। আমি আজকে আপনাদের মেড রিপ্রোডাক্টিভ সিস্টেমের সেকেন্ড লেকচার নিয়ে চলে আসছি। তো প্রথম লেকচারে আমরা যতটুকু পড়েছিলাম, আমরা বলেছিলাম যে আজকে আমরা মেল সেক্সুয়াল অ্যাক্ট সম্বন্ধে জানবো। তার আগে একটা কথা বলে রাখি, আসলে বইয়ে যেভাবে গোছানো আছে আমি সেটাকে আরেকটু মডিফাই করে পড়ানোর চেষ্টা করছি, যাতে হচ্ছে আপনাদের পড়তে সুবিধা হয়। আর আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে যে আমার ক্লাসগুলো করার পর অন্তত একবার হলেও হয় গাইডন অথবা জ্ঞানন একটু রিডিং দেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে? তো আমার মতে একটু বই পড়ে দেখেন, তাহলে হবে কি কনসেপ্ট ক্লিয়ার থাকবে। গাইড তো পরীক্ষার আগে সকলকেই কম আর বেশি পড়তে হয়। পরীক্ষার আগে না হয় পড়লাম, সমস্যা নেই। ঠিক আছে? কিন্তু যতটুকু পারা যায় বই পড়ার চেষ্টা করব সকলেই। ঠিক আছে? আমরা আজকে দুইটা কোশ্চেন দিয়ে শুরু করব। এটা হচ্ছে প্রিভিয়াস ক্লাসে এগুলো পড়ানো হয়ে গেছে অলরেডি। আচ্ছা, ফার্স্ট কোশ্চেন হচ্ছে গাইনেকোমেশিয়া কি, কাদের হয়, কখন হয়, কিভাবে হয়, আর লেডিক সেল টিউমার জিনিসটা কি, বা লেডিক সেল টিউমার হলে কি হয়। ফার্স্ট অফ অল গাইনেকোমেশিয়া হচ্ছে ছেলেদের ব্রেস্ট যখন অ্যাবনর্মালি লার্জ হয়ে যায় সেটাকে বলা হয় গাইনেকোম্যাশিয়া। তার আগে বলি গাইনেকোম্যাশিয়া বা ফিমেলের ক্ষেত্রে ব্রেস্ট ছোট থেকে যখন ফিমেল বড় হয় তখন কেন বড় হয়। সেটা হওয়ার কারণ হচ্ছে ইস্ট্রোজেন। ঠিক আছে? ফিমেলে যে ইস্ট্রোজেন হরমোন থাকে সেই ইস্ট্রোজেন হরমোন ব্রেস্টে ফ্যাট ডেপোজিশন হতে হেল্প করে। শুধু তাই না, স্ট্রোমাল সেলের প্রলিফারেশন হইতেও হেল্প করে। ঠিক আছে? স্ট্রোমাল সেল প্রলিফারেশন, এখন বলা যেতে পারে স্ট্রোমাল সেল কোনগুলা। সেটা হচ্ছে ব্রেস্টের মধ্যে অ্যাডিপোসাইট, বিভিন্ন ধরনের ফাইব্রোব্লাস্ট, বিভিন্ন কানেকটিভ টিস্যু। ঠিক আছে? এদের যে এনলার্জমেন্ট বা প্রলিফারেশন, এটি মেইনলি স্ট্রমাল সেল প্রলিফারেশন। আমরা যখন ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম পড়বো তখন হচ্ছে আরেকটু ক্লিয়ার হওয়ার চেষ্টা করবো। ঠিক আছে? এখন জাস্ট এতটুকু জানলেই হবে। তাহলে ইস্ট্রোজেন হচ্ছে মেইনলি ব্রেস্টের এনলার্জমেন্টের জন্য কাজ করতেছে। তাহলে সেটা মেলে কীভাবে গাইনেকোমেশিয়া করতেছে, সেটা হচ্ছে আমাদের যে লিভার ছিল, লিভারের টেস্টোস্টেরন, অ্যান্ড্রোস্টেনেডিয়ন, সেখান থেকে কি তৈরি হইতো? সেখান থেকে তৈরি হইতো ইস্ট্রোজেন। আবার আমাদের যে সার্টোলি সেল ছিল সেই সার্টোলি সেলে কি হইতো? সার্টোলি সেলে যখন টেস্টোস্টেরন আসতো, সেই টেস্টোস্টেরনটা অ্যারোমেটেজ এনজাইমের সহায়তায় কি হইতো? ভেঙে গিয়ে তৈরি করতে হচ্ছে ইস্ট্রাডিওল। তাই তো? ইস্ট্রাডিওল মানে ওই ইস্ট্রোজেনের মতোই সেম। এরা যখন কি করতো, এরা নর্মালি কি সার্কুলেশন চলে আসতে পারে, তাই না? তো এরা সার্কুলেশনে চলে আসলে যদি এমন হয় যে ইস্ট্রোজেনের পরিমাণটা বা হচ্ছে ইস্ট্রাডিওল নর্মালের থেকে বেশি হয়ে গেছে, তখন সেটা কি করবে? ব্রেস্টে গিয়ে ব্রেস্ট টিস্যুর এনলার্জমেন্ট ঘটাবে পুরুষে, সেটা গাইনেকোমেশিয়া করবে। শুধু তাই না, বোনসের ইউনাইট হওয়ার ক্ষেত্রে আমরা বলছিলাম যে টেস্টোস্টেরন মেইনলি ইফেক্ট দেখায়, এবং রিসেন্ট গবেষণাতে এটাও দেখা গেছে যে এই যে টেস্টোস্টেরন অ্যান্ড্রোস্টেনেডিয়ন, এখান থেকে যে ইস্ট্রোজেন আসতেছে, বোনস ইউনাইট হইতে সবচেয়ে হেল্প করে হচ্ছে এই ইস্ট্রোজেন। ঠিক আছে? আচ্ছা, তাহলে প্রথম কোশ্চেন সম্বন্ধে আমরা জানতে পারলাম। এখন আসি লেডিক সেল টিউমার। লেডিক সেল থেকে আসে হচ্ছে টেস্টোস্টেরন। তার মানে লেডিক সেল টিউমার হলে কি হবে? ইনক্রিজড অ্যামাউন্ট অফ টেস্টোস্টেরন তৈরি হবে। তাহলে এই ইনক্রিজড অ্যামাউন্ট অফ টেস্টোস্টেরনের জন্য কি কি প্রবলেম দেখা যাবে? দেখা যাবে কি যে মেলের মধ্যে মাসেল স্ট্রেংথ যথেষ্ট ভালো হয়ে গেছে, বাট মেল হচ্ছে লেংথে কম হইতেছে, মানে তাদের লম্বা হইতে পারতেছে না। ঠিক আছে? তারা হচ্ছে খাটো থেকে যাইতেছে অনেকটা। আর কি কি সমস্যা দেখা দিতেছে? তাদের হচ্ছে ভয়েসটা একটু বেশিই মনে হইতেছে যে ভারী হয়ে গেছে, এরকম একটা অবস্থা। তারপরে কি? তারপরে হচ্ছে আদার যে ফাংশনগুলো, মেটাবলিজম কিছুটা বেড়ে যাইতেছে, বাট এতটাও সিগনিফিকেন্ট না টিএসএইচ এর জন্য যতটা বাড়ে। ঠিক আছে? যাই হোক, তো লেডিক সেল টিউমারে টেস্টোস্টেরন বাড়ার কারণে এই ইফেক্টগুলো দেখা যাইতে পারে। ওকে, তো আজকে চলে যাই আমরা আমাদের আজকের পড়ে। তো কিছু পড়া আমরা আগে থেকে লিখে রাখছি যাতে আমাদের পড়তে সুবিধা হয়। ঠিক আছে? তো মেন পড়ায় চলে যাই। যখন ইন্টারকোর্স হয়, ইন্টারকোর্সের সময় এই যে গ্ল্যান্স পেনিস বা পেনিসে যে স্লিপারি ম্যাসেজ হয়, এই স্লিপারি ম্যাসেজের যে সেন্সটা সেটা ফুডেন্টাল নার্ভ দিয়ে চলে যায় স্পাইনাল কর্ডে, মেইনলি স্যাক্রাল সেগমেন্ট অফ দ্য স্পাইনাল কর্ডে। ঠিক আছে? এই স্পাইনাল কর্ড থেকে পরবর্তীতে এটা ব্রেইনে চলে যায়, বাট আসলে এখনও এটা সেরকমভাবে ডিফাইন করা যায় না যে ব্রেনের কোন এরিয়াতে যায়। ঠিক আছে? তো যাই হোক, ব্রেনের যে এরিয়াতেই যাক, সেখান থেকে বিভিন্ন পাথওয়ে হয়ে আবার সেটা কোথায় যায়? হাইপোথ্যালামাসে। কোথায়? হাইপোথ্যালামাসে। ধরি এটা একটা হাইপোথ্যালামাস। তো হাইপোথ্যালামাসে দেখা যায় দুইটা অংশ। একটা অংশ সিম্প্যাথেটিক সিস্টেমকে স্টিমুলেট করে, একটা অংশ প্যারাসিম্প্যাথেটিক সিস্টেমকে স্টিমুলেট করে। হোয়াট ইজ সিম্প্যাথেটিক সিস্টেম, হোয়াট ইজ প্যারাসিম্প্যাথেটিক সিস্টেম? সিম্প্যাথেটিক সিস্টেম হচ্ছে যেমন হচ্ছে কখনো আমাদের কোনো একটা কুকুর ধাওয়া করলে আমরা কি করি? যখন ছুটে পালাই তখন আমাদের হার্ট রেট বেড়ে যায়, রেসপিরেটরি রেট বেড়ে যায়, তারপর হচ্ছে মাসেলে অনেক বেশি কি করে ব্লাড সাপ্লাই দিতে হয়। ঠিক আছে?
তারপর ডাইজেশন হইতে গেলে মানে আমরা যদি খাবার দাবার খেয়ে থাকি তার আগে, তাহলে সেই খাবার দাবার ডাইজেশন তুলনামূলক একটু কম হবে ওই মুভমেন্ট করা অবস্থায়। এই অ্যাকশনগুলো যে কারণে হয় সেটা হচ্ছে মেইনলি সিম্প্যাথেটিক সিস্টেমের জন্য বা সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের জন্য। ঠিক আছে? আর প্যারাসিম্প্যাথেটিক কি? আমরা যখন রেস্টে থাকি তখন কি হয়? আমাদের হার্ট রেট বাড়াইতে হয় না, রেসপিরেটরি রেট বাড়াইতে হয় না, আমাদের মাসেলে বেশি ব্লাড দিতে হয় না, আমাদের তখন কোথায় ব্লাড দিতে হয়? ব্লাড সাপ্লাই বাড়াইতে হচ্ছে আমাদের জিআইটিতে বা আদার্স যে অর্গানগুলো আমাদের রেস্ট করতে হেল্প করবে। জিআইটিতে কি করবে? খাবারটাকে স্টোরেজের জন্য সেই ব্লাড কি করবে? নিউট্রিয়েন্টসগুলোকে অ্যাবজর্ব করতে হেল্প করবে। ঠিক আছে? তো এই যে জিনিসপত্রগুলো যে আমরা রেস্ট যখন করতেছি তখন প্যারাসিম্প্যাথেটিক সিস্টেম স্টিমুলেট হয়ে যাইতেছে, যখন আমরা দৌড়াদৌড়ি করতেছি তখন কেন? তখন হচ্ছে সিম্প্যাথেটিক সিস্টেমটা স্টিমুলেট হয়ে যাইতেছে। ঠিক আছে? আচ্ছা, তো আমরা এখন এখানে চলে আসি। যখন ব্রেইনের প্যারাসিম্প্যাথেটিক সিস্টেমকে কি স্টিমুলেট করলো এখান থেকে ইনফরমেশনটা, সেটা কি করবে? সেই ইনফরমেশনটা এই যে প্যারাসিম্প্যাথেটিক ইম্পালস হিসেবে আসতেছে, সেটা এসে কি করবে? সেটা হচ্ছে ইউরেথ্রাতে কিছু সাবস্টেন্স রিলিজ করবে। কি কি? যেমন ভ্যাসোঅ্যাক্টিভ ইন্টেস্টাইনাল পেপটাইড, নাইট্রিক অক্সাইড, অ্যাসিটাইল কোলিন। ঠিক আছে? আচ্ছা, তো কি কি? যেমন নাইট্রিক অক্সাইড, ভ্যাসোঅ্যাক্টিভ ইন্টেস্টাইনাল পেপটাইড, অ্যাসিটাইল কোলিন। এইগুলার কাজ কি? এগুলা কি করবে? আচ্ছা, আমরা এটা বোঝার জন্য একটা আলাদা পেজ নিয়ে নেই, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। ওকে, তো এটা হচ্ছে ওকে, তাহলে আমরা এখানে বুঝে নিই। আচ্ছা, তো ধরি এটা হচ্ছে ইউরেথ্রার, এইটা হচ্ছে ইউরেথ্রার ব্লাড ভেসেল। ঠিক আছে? আচ্ছা, চিত্রটা একটু ভালো করার চেষ্টা করি। এটা হচ্ছে ইউরেথ্রার ব্লাড ভেসেল, আর এটা হচ্ছে ইউরেথ্রার ব্লাড ভেসেলের চারপাশে যে স্মুথ মাসেল, সেই স্মুথ মাসেল। নর্মালি স্মুথ মাসেল কন্ট্রাকশন কিভাবে হয়? সেটা হচ্ছে স্মুথ মাসেলে যে ক্যালসিয়াম চ্যানেল আছে সেই ক্যালসিয়াম চ্যানেলের মাধ্যমে ক্যালসিয়াম প্রবেশ করে। ঠিক আছে? আগে যে স্টেপগুলো ছিল নিউরোমাসকুলার জাংশনের, আমরা সেগুলো ধরে নিতেছি, আমরা জানি, তারপরে স্টেপে চলে আসতেছি। তো এই যে ক্যালসিয়াম আসলো, ক্যালসিয়ামটা কি করে? আমাদের এই যে সার্কোপ্লাজমিক রেটিকুলাম যেটা, সেই সার্কোপ্লাজমিক রেটিকুলামে গিয়ে রায়ানোডিন রিসেপ্টরে স্টিমুলেট করে। তার মাধ্যমে কি? এখান থেকে আরও বেশি ক্যালসিয়াম আসে। তার মানে ইন্ট্রাসেলুলার ক্যালসিয়ামের পরিমাণ বেড়ে যায়। সেই ইন্ট্রাসেলুলার ক্যালসিয়াম কাকে স্টিমুলেট করে? আমাদের এখানে একটা বিশেষ ধরনের সাবস্টেন্স থাকে যাকে বলা হয় ক্যালমোডুলিন। কি বলা হয়? ক্যালমোডুলিন। তো এই ক্যালসিয়াম গিয়ে এই ক্যালমোডুলিনে বাইন্ড করে। ক্যালসিয়াম গিয়ে ক্যালমোডুলিনে বাইন্ড করে। বাইন্ড করলে কি হয়? তার কনফিগারেশন চেঞ্জ হয়। চেঞ্জ হলে সেটা কি করে? একটা প্রোটিনকে অ্যাক্টিভেট করে। সেটা কি? মায়োসিন লাইট চেইন কাইনেস। মায়োসিন লাইট চেইন কাইনেস। এটা ইনঅ্যাক্টিভ থাকে, এটাকে হচ্ছে এটা অ্যাক্টিভ করে দেয়। ঠিক আছে? এটাকে অ্যাক্টিভ করে দেয়। তো আমরা জাস্ট স্কিমেটিক হিসেবে একটা চিত্র দেখার চেষ্টা করতেছি। সাপোজ এটা হচ্ছে আমাদের মায়োসিন লাইট চেইন কাইনেস, যার পেটে অনেকগুলো ফসফেট গ্রুপ আছে, বা ফসফেট বা হচ্ছে ধরে নিই আমরা জাস্ট ফসফেট হিসেবেই। ঠিক আছে? ওকে, তো এখানে যে স্মুথ মাসেল আছে, স্মুথ মাসেলের কি হয়? যে আমরা আমরা তো পড়ছি যে অ্যাক্টিন মায়োসিন এরকম। ঠিক আছে? তো এরা কি করে? এরা হচ্ছে এই যে ফসফেটগুলো, এই ফসফেটগুলো এখানে লাগাই দেয়। তাহলে ফসফেটগুলো যখন এখানে আসে তখন কি করবে? এরা কন্ট্রাকশন করতে হেল্প করবে বা কন্ট্রাকশন করবে। ঠিক আছে? আমরা এটাকে নর্মালি যে চিত্র যে আঁকা হয়েছিল সেখানে চলে গিয়ে দেখি কিভাবে কি করতেছে। আচ্ছা, এই হচ্ছে ক্যালসিয়াম, সেটা চলে এসে কি করতেছে? এখান থেকে আরও ক্যালসিয়াম বের করতে হেল্প করতেছে। ক্যালসিয়াম ক্যালমোটনিনের সাথে গিয়ে যে কমপ্লেক্সটা তৈরি করতেছে সেটা মায়োসিন লাইট চেইন কাইনেসকে অ্যাক্টিভেট করতেছে। সেই মায়োসিন লাইট চেইন কাইনেসটা কি করতেছে? মায়োসিনে কি করতেছে? ফসফেট গ্রুপ অ্যাড করতেছে বা ফসফোরাইলেট করতেছে, যার কারণে মাসেল কন্ট্রাকশন হইতেছে। ঠিক আছে? আচ্ছা, এখন এই যে নাইট্রিক অক্সাইড, ভ্যাসোঅ্যাক্টিভ ইন্টেস্টাইনাল পেপটাইড, এরা কি করতেছে? তারপর হচ্ছে অ্যাসিটাইলকোলিন, এরা এসে আরেকটা পাথওয়েকে স্টিমুলেট করে। সেটা কি? সেটা হচ্ছে এরা গুয়ানাইলিল সাইক্লেস নামে একটা এনজাইমকে স্টিমুলেট করে। সেই গুয়ানাইলিল সাইক্লেস কি করে? আচ্ছা, সেই গুয়ানাইলিল সাইক্লেসটা জিটিপিকে ভেঙে সাইক্লিক জিএমপিতে কনভার্ট করে। ঠিক আছে? আচ্ছা, এদিকে পরে যাইতেছি। তাহলে এই সাইক্লিক জিএমপিটা প্রোটিন কাইনেসকে অ্যাক্টিভেট করে দেয়। সেই প্রোটিন কাইনেসটা কি করে? এই যে মায়োসিন লাইট চেইন কাইনেস ছিল, এর পেটে অনেকগুলো ফসফেট গ্রুপ ছিল, সে কি করে? সে এর মুখেই ফসফেট গ্রুপ লাগাই দেয় যাতে এই ফসফেটগুলো আর সে বের করতে না পারে। ঠিক আছে? তাহলে কি করতেছে? তাহলে এই যে অ্যাক্টিভ মায়োসিন লাইট চেইন কাইনেস ছিল, এই প্রোটিন কাইনেস তাকে কি করতেছে? এই মুখে ফসফেট গ্রুপ লাগানোর কারণে সে আর এখানে ফসফেট অ্যাড করতে পারতেছে না। ফলে কি হইতেছে? মাসেল রিল্যাক্স হইতেছে। ঠিক আছে? আচ্ছা, আবার দেখি সবসময় কি রিল্যাক্স থাকবে? না।
এখানে ইন্ট্রাসেলুলার ফসফোডাইএস্টারেজ এনজাইম থাকে, মেইনলি এটা হচ্ছে ফসফোডাইএস্টারেজ 5, ঠিক আছে। এই ফসফোডাইএস্টারেজ 5 এটা কি করে, সাইক্লিক জিএমপিকে ভেঙে সাইক্লিক মানে জিএমপি, নর্মালি জিএমপিতে পরিণত করে বা গুয়ানোসিন মনোফসফেটে কনভার্ট করে, ঠিক আছে। আচ্ছা, যেটা কি, যেটা হচ্ছে আর এই ধরনের পাথওয়েকে স্টিমুলেট করতে পারে না। ওকে, তাহলে এটা কি করতেছে আলটিমেটলি, এই নাইট্রিক অক্সাইড, ভ্যাসোঅ্যাক্টিভ ইন্টেস্টিনাল পেপটাইড, অ্যাসিটাইলকোলিন, এটা আসলে মাসেলে কি হইতেছে, মাসেল রিল্যাক্স করতেছে। এখন দেখেন, এটা যদি ব্লাড ভেসেল হয়, এর পাশে মাসেল যত বেশি কন্ট্রাক্টেড করবে সেটা কি ব্লাড ভেসেলের কি করবে, চাপ দিবে মাসেলের কারণে, তখন ব্লাড ভেসেলটা চিকন হয়ে যাবে। এখন যদি এমন হয় যে না, কি হইতেছে, যে ব্লাড ভেসেলে যে মাসেল সেটা এখন রিল্যাক্স করলে কি সেখানে চাপ দিতেছে না, ফলশ্রুতিতে কি হবে, ব্লাড ভেসেলটা এখন আগের মতো চিকন নাই, এখন কি ভ্যাসোডাইলেশন হয়েছে, ঠিক আছে। তাহলে যখনই ভ্যাসোডাইলেশন হবে তখন কি এখানে ইনক্রিজড অ্যামাউন্ট অফ ব্লাড আসবে, আর্টেরিওডাইলেশনের কারণে এখানে ইনক্রিজড অ্যামাউন্ট অফ ব্লাড আসবে। তো যখন ব্লাডের ভলিউম বেড়ে যাবে তখন এই ব্লাড ভলিউম আবার কি করবে, এই যে এন্ডোথেলিয়াম সেল আছে সেখানে স্টিমুলেট করবে এই ব্লাড ভলিউম, যেটা কি করবে, এইখান থেকে আবার নাইট্রিক অক্সাইড তৈরিতে স্টিমুলেট করবে। এই নাইট্রিক অক্সাইড আবার সেম পাথওয়ে, ঠিক আছে। তো এইভাবে কাজ করতে পারে। তো এটাতে লাভ কি হবে, তো এটাতে হইতেছে কি, ব্লাড কোথায় যাইতেছে, পেনিসের যে ব্লাড ভেসেল সেখানে তো যাইতেছে। হ্যাঁ, তো পেনিসের ব্লাড ভেসেলে যাইলে আমরা দেখি একটু এখানে কি হইতেছে, এই যে এটা হচ্ছে আমাদের পেনিসের সেন্ট্রাল আর্টারি, সেন্ট্রাল আর্টারিতে যখন ব্লাড বেশি বেশি যাইতেছে সেই ব্লাডটা অ্যান্ড ভ্যাসোডাইলেশন হইলে এখানে বেশি ব্লাড আসার কারণে কি হয়, এক্সট্রা ব্লাডটা এই যে ক্যাভার্নাস সাইনোসয়েডসের মতো জায়গা দেখা যাইতেছে না, বা সাইনাস ফাঁকা জায়গা দেখাইতেছে না, এই ফাঁকা জায়গাতে চলে যায়। ফাঁকা জায়গাতে চলে গেলে কি হয়, এই এরিয়াগুলো ডাইলেট করে ডাইলেট করলে কি হয়, এই যে ভেইনটা কনস্ট্রিক্টেড হয়। কনস্ট্রিক্টেড হলে কি হয়, এখান থেকে যে পরিমাণ ব্লাড এখানে আসতেছে সেম পরিমাণ ব্লাড এখানে যাইতে পারে না, কিছু পরিমাণ ব্লাড এখানে ট্র্যাপ হয়ে যাওয়ার কারণে এটা কি হয়ে থাকে, ফুলে থাকে, ঠিক আছে, বা মোটা হয়ে থাকে, ডাইলেটেশন হয়ে থাকে, ঠিক আছে। কার কোথায়, এটা পেনিসের ইরেকটাইল টিস্যুটা, এটাকেই বলা হইতেছে ইরেকশন অফ পেনিস। কি বলা হইতেছে, ইরেকশন অফ পেনিস। তাহলে এই যে পেনিসটা কি হইতেছে, হার্ড এবং ইলংগেটেড হইতেছে, সেটাকে বলা হইতেছে ইরেকশন। আশা করি প্রবলেম হয় না বুঝতে। তাহলে এটা কেন হইতেছে, কোন সিস্টেম অ্যাক্টিভেটেড হওয়ার কারণে, এটা কিন্তু প্যারাসিম্প্যাথেটিক সিস্টেম। ওকে, আচ্ছা, শুধু তাই না, এখানে বিভিন্ন গ্ল্যান্ড যেমন বাল্বো ইউরেথ্রাল গ্ল্যান্ড বা ইউরেথ্রাল গ্ল্যান্ড, সেগুলার কি হয়, সেগুলো স্টিমুলেটেড হয় কিসের জন্য, মিউকাস সিক্রেশনের জন্য, তখন মিউকাস সিক্রেশনটা বেড়ে যায়। এটাও কিন্তু প্যারাসিম্প্যাথেটিক অ্যাকশনের জন্যই হয়। এবং এটা কি করে, এখানে এসে লুব্রিকেশন করে, এবং কিছু কিছু সিক্রেশন আবার কোথায় চলে যায়, ভ্যাজাইনাতেও চলে যাইতে পারে, সেটা আবার ভ্যাজাইনাল যে এপিথেলিয়াম তার সাথে পেনিসের লুব্রিকেশন করতেও হেল্প করতে পারে, ঠিক আছে। আচ্ছা, আশা করি বুঝতে প্রবলেম হয় নাই। আচ্ছা, তো এখন ইরেকশন তো হলো, ইরেকশন হওয়ার পরে যখন আরও ইন্টেন্সিটি তৈরি হইতেছে, যখন ইন্টারকোর্সটা চলতেছে, তখন এক সময় কি হয়, সেক্সুয়াল স্টিমুলাসটা একটা মোস্ট ইন্টেন্স পর্যায়ে চলে যায়, তখন কি হয়, তখন হচ্ছে আমাদের সিম্প্যাথেটিক সিস্টেমটা স্টিমুলেটেড হয়ে যায়। কোথায়, যে ওই সেমভাবে এই ইনফরমেশনটা আবার চলে গেল কোথায়, স্পাইনাল কর্ডে, স্পাইনাল কর্ড থেকে ব্রেইন থেকে এখন হাইপোথ্যালামাসের সিম্প্যাথেটিক সিস্টেমকে স্টিমুলেট করলো। সিম্প্যাথেটিক ইম্পালসটা স্পাইনাল কর্ডে এসে এই যে হাইপোগ্যাস্ট্রিক আর পেলভিক সিম্প্যাথেটিক নার্ভ প্লেক্সাস এর মাধ্যমে চলে আসে হচ্ছে আমাদের কোথায়, আমাদের রিপ্রোডাক্টিভ অর্গানে কোথায় কোথায়, যেমন এপিডিডাইমিস, তারপরে হচ্ছে ভাস ডিফারেন্স, তারপর হচ্ছে অ্যাম্পুলা, ঠিক আছে, এই জায়গাগুলোতে কন্ট্রাকশন করে, তারপর হচ্ছে সেমিনাল ভেসিকল, এই জায়গাগুলোতে কন্ট্রাকশন করলে কি হয়, এদিক থেকে যে স্পার্মটা আসতেছে, এই কন্ট্রাকশনের কারণে স্পার্মটা এসে এসে এদিকে আসে, সাথে সাথে এখান দিয়ে সেমিনাল ফ্লুইড, তারপরে হচ্ছে প্রোস্টেট থেকে প্রোস্টেটিক ফ্লুইড, এগুলা অ্যাড হয়ে আলটিমেটলি কোথায় চলে আসে, এরা চলে আসে হচ্ছে ইউরেথ্রাতে। এই যে যখন সিমেন বা হচ্ছে আমরা বলবো যে কি স্পার্ম, তার সাথে বিভিন্ন ফ্লুইড অ্যাড হইতেছে কোথায় এসে, ইউরেথ্রাতে এসে, এই অংশটাকে বলা হইতেছে হচ্ছে এমিশন। কি বলা হইতেছে, এমিশন। তাহলে এই যে ভাস ডিফারেন্স, অ্যাম্পুলা, প্রোস্টেট, সেমিনাল ভেসিকল, বাল্বো ইউরেথ্রাল গ্ল্যান্ড, এদের যে কন্ট্রাকশন এর কারণে কি হইতেছে, ইন্টারনাল ইউরেথ্রাতে এগুলো চলে আসতেছে, চলে আসলে কি হইতেছে, সেটাকে বলতেছি আমরা এমিশন, ঠিক আছে। আবার যখন এখানে এইসব সাবস্টেন্স চলে আসতেছে তখন কি, পাশের যে ইরেকটাইল টিস্যুগুলা সেগুলো কি করতেছে, সেগুলো আবার কন্ট্রাকশন করতে হেল্প করতেছে, এই কন্ট্রাকশনের কারণে সেগুলো আবার প্রোপিলিং একটা ফোর্স পাইতেছে, যার কারণে সেটা কোথায় চলে আসতেছে, সেটা চলে আসতেছে বাইরে। মেইনলি এটা কোথায়, আমরা নর্মালি বলতে পারি যে ইন্টারকোর্সের সময় এটা হচ্ছে ভ্যাজাইনার যে
ডিপেস্ট রিসেস বা একদম গভীর বা হচ্ছে সার্ভিক্সের কাছাকাছি এরিয়া, সেখানে গিয়ে এই ইজাকুলেটেড ফ্লুইডটা পড়তে পারে। ঠিক আছে? আচ্ছা, দ্য স্পার্ম ইজাকুলেশন ইন দ্য ডিপেস্ট রিসেস অফ ভ্যাজাইনা সামটাইমস সার্ভিক্স। ওকে, আশা করি বুঝতে প্রবলেম হয় নাই। তাহলে মেলের ক্ষেত্রে ইমিশন হয়ে গেছে, ইজাকুলেশন হয়ে গেছে। এই ইমিশন এবং ইজাকুলেশন দুইটা মিলে হচ্ছে মেল অর্গাজম। ঠিক আছে, আশা করি বুঝতে প্রবলেম হয় নাই। তো তারপরে ইজাকুলেশনের ঠিক 1 থেকে 2 মিনিট পরে দেখা যাবে কি যে মেল সেক্সুয়াল এক্সাইটমেন্ট চলে গেছে। সেটাকে বলতেছি রেজলিউশন। কি বলতেছি? রেজলিউশন। একটা কথা বলি, রেজলিউশন কিন্তু ফিমেলের ক্ষেত্রেও হবে। ঠিক আছে? আচ্ছা, তো টোটাল বিষয়টা আশা করি প্রবলেম হয় নাই বুঝতে, যে ফার্স্টে ইরেকশন হইতেছিল কেন? ইরেকশন হইতেছিল প্যারাসিম্প্যাথেটিক স্টিমুলাসের জন্য, লুব্রিকেশন হইতেছিল সেই প্যারাসিম্প্যাথেটিক স্টিমুলাসের জন্য, আর হচ্ছে সিম্প্যাথেটিক স্টিমুলাসের জন্য কি হইতেছে? সেটা হচ্ছে ইজাকুলেশন অ্যান্ড ইমিশন। এখন আমি জাস্ট একটা বেসিক কোশ্চেন করি, যে কখন হচ্ছে হার্ট রেট বেড়ে যাবে, রেসপিরেটরি রেট বেড়ে যাবে? ইজাকুলেশনের সময় নাকি হচ্ছে ইরেকশনের সময়? নর্মালি দেখা যাবে কি যে সিম্প্যাথেটিক সিস্টেমটা যখন স্টিমুলেটেড হয়, কখন স্টিমুলেট হয়? নর্মালি এটা হচ্ছে ইমিশন বা ইজাকুলেশনের সময়। তাহলে তখন কি হার্ট রেট বা হচ্ছে রেসপিরেটরি রেট এগুলো স্লাইটলি হলেও বেড়ে যাবে, বা কিছু কিছু ক্ষেত্রে কি হইতে পারে? সোয়েটিংও হইতে পারে। ঠিক আছে, আশা করি বুঝতে প্রবলেম হয় নাই। গত ক্লাসে আমরা এটা বলেছিলাম যে স্পার্মটা যখন তৈরি হয়ে সেমিনিফেরাস টিউবিউলস দিয়ে যখন থাকে, বা হচ্ছে যখন নর্মাল ইজাকুলেশন না হয়, তার আগ পর্যন্ত এর মোটিলিটি সেরকম গেইন করতে পারে না। ঠিক আছে? কেন? কারণ এই যে ফ্লুইডগুলো এখানে থাকে, এখানে বা হচ্ছে এপিডিডাইমিস যে যখন থাকে, তখন এখানে বিভিন্ন ধরনের ইনহিবিটরি সাবস্টেন্স খরিত হয়। সে ইনহিবিটরি সাবস্টেন্সের জন্য এগুলা 1 মাস পর্যন্ত স্টোর হয়ে থাকতে পারে। ঠিক আছে? আচ্ছা, যখন ইজাকুলেশন হয় তখন এই এপিডিডাইমিস থেকে এবং সার্টোলিসেল থেকে স্পেশাল নিউট্রিয়েন্টস, ইস্ট্রোজেন, টেস্টোস্টেরন, ঠিক আছে, এরা ক্ষরণ হইতে পারে। এগুলা ক্ষরণ হয়ে কি করে? তখন হচ্ছে এরা হচ্ছে এসে ফাইনাল ম্যাচুরেশন, ফাইনাল না আসলে স্পার্মের কিছুটা ম্যাচুরেশনে হেল্প করবে, যদিও সে এখনও পর্যাপ্ত মোটিলিটি গেইন করতে পারে নাই। ঠিক আছে? আচ্ছা, সে আরও মোটিলিটি গেইন করবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছি। তাহলে ইনহিবিটরি সাবস্টেন্স থাকার কারণে সেটা, এবং বিভিন্ন ধরনের ইনহিবিটরি সাবস্টেন্সের কারণে সেটা প্রায় 1 মাস পর্যন্ত স্টোর হয়ে থাকতে পারে, যেটা ম্যাচুরেশনে হেল্প করতে দেয় না। যখন সার্টোলিসেল এবং এপিডিডিমাস থেকে ইজাকুলেশনের পরে এইসব সাবস্টেন্স অ্যাড হয়, তখন সেটা স্পার্মের মোটিলিটি এবং ফার্টাইলিটিতে হেল্প করে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছি। তো আমরা কয়েকটা ক্লিনিক্যাল যদি জানি, সেটা হচ্ছে অনেক সময় দেখা যায় কি যে মেল ইরেকটাইল ডিসফাংশন দেখা যায়। কি? মেলের ইরেকটাইল ডিসফাংশন। আচ্ছা, এখন কেন কেন হইতে পারে? প্রোস্টেটে বিভিন্ন সার্জারির সময় হইতে পারে, প্রোস্টেট সার্জারি। ঠিক আছে, তারপরে হতে পারে কি, তারপরে কি, যদি এমন হয় যে প্যারাসিম্প্যাথেটিক যে নার্ভ, প্যারাসিম্প্যাথেটিক নার্ভের ট্রমা হলো, তখনও হইতে পারতেছে না। ঠিক আছে, আর হচ্ছে টেস্টোস্টেরনের পরিমাণ যদি কম থাকে, তখনও হতে পারে। ইভেন বিভিন্ন ড্রাগ, যেমন কি কি, যেমন হচ্ছে অ্যান্টি ডিপ্রেসেন্টস, তারপর হচ্ছে নিকোটিন, যেটা হচ্ছে টোব্যাকোতে প্রচুর পরিমাণে থাকে, তাছাড়া হচ্ছে অ্যালকোহল। ঠিক আছে, আচ্ছা, আর আরেকটা বর্তমানে যেটা সবচেয়ে বেশি দেখা যায়, 40 বছর বেশি হয়ে গেলে মানুষের ক্ষেত্রে বেশি দেখা যায়, সেটা হচ্ছে ভাস্কুলার ডিজিজ। ঠিক আছে, ভাস্কুলার ডিজিজ সেটা কি? যে আমরা তো দেখতেছি কি, ব্লাড ভেসেলে যখন পর্যাপ্ত পরিমাণ ব্লাড আসতে পারতেছে, সেই আর্টারিওলো ডাইলেটেশনের কারণে আলটিমেটলি মেল ইরেকশন হচ্ছে। যদি এমন হয় যে অ্যাথেরোস্ক্লেরোসিসের কারণে কোনো কারণে এখানে বেশি ব্লাড আসতে পারতেছে না, অথবা ডায়াবেটিস, তারপরে হচ্ছে আনকন্ট্রোলড হাইপার টেনশন আছে, তো এইগুলা, এই যে প্রবলেমগুলা, কখনো কখনো এগুলো হইতে পারে, এরা পরবর্তীতে ভাস্কুলার ডিজিজ করতে পারে। ঠিক আছে, তো আলটিমেটলি কি দেখা যায়, এদের কারণে তখন মেল ইরেকশন ঠিকমতো করতে পারতেছে না। ঠিক আছে, এই জন্য বিভিন্ন ড্রাগ ইউজ করা হয়। তো আমরা যদি একটু দেখি, দেখো আমরা পড়তেছিলাম কি যে সাইক্লিক জিএমপিটা জিএমপিতে কনভার্ট হইতে কোন এনজাইমের সহায়তায়? ফসফোডাইএস্টারেজ 5। তো এটা কি করতো? আলটিমেটলি মাসেল রিল্যাক্সেশনে হেল্প করতো। মাসেল রিল্যাক্স হওয়ার কারণে আলটিমেটলি আর্টারিয়াল ডাইলেটেশন হইতো, যার কারণে বেশি পরিমাণ ব্লাড গিয়ে ইরেকশন ঘটাইতে পারতো। তো আমরা যদি কোনো কারণে এটাকে ইনহিবিট করে দেই, তার মানে কি সাইক্লিক জিএমপি বেড়ে যাবে। সাইক্লিক জিএমপি যত বাড়বে, এই পাথওয়েটা তত বেশি হবে, আলটিমেটলি তত বেশি মাসেল রিল্যাকশন এবং
তত বেশি ইরেকশন। এজন্যে ফসফোডাইএস্টারেজ 5 ইনহিবিটর ড্রাগ হচ্ছে সিলডেনাফিল, তারপর হচ্ছে টিডালাফিন, টিডালাফিন, ঠিক আছে। তাছাড়াও ভার্ডেনাফিল এগুলো আছে, ঠিক আছে। আর এই সিলডেনাফিল ভায়াগ্রা হিসেবে পাওয়া যায়। বোঝা গেছে? আচ্ছা, তো আশা করি বোঝা গেছে কিভাবে এগুলো কাজ করে। তো ইরেকটাইল ডিসফাংশন এর ট্রিটমেন্ট হিসেবে আমরা এই ড্রাগগুলা ইউজ করে থাকি আর কি। ওকে, আচ্ছা এখন আমরা পরবর্তী ঘটনাতে চলে যাই। তো এখন তো ইরেকশন হয়ে গেছে। ইরেকশন হওয়ার পরে কি হয়? ইরেকশন হওয়ার পরে স্টিমুলাস যখন আরও বেশি বাড়তে থাকে তখন হচ্ছে ইরেকশনের পরে ইমিশন এবং ইজাকুলেশন হয়। এখন ইমিশন ইজাকুলেশন এতে কি কি সাবস্টেন্স থাকে? তো আমরা জানি এখান দিয়ে আসতেছে হচ্ছে স্পার্ম। এই স্পার্মের মধ্যে আছে হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড, গ্লুটামিক অ্যাসিড সহ বিভিন্ন সাবস্টেন্স, ঠিক আছে। আচ্ছা, তো এই সাবস্টেন্স সহ এগুলো আসতেছে, তো আসতেছে এদিক দিয়ে আসতেছে। আসলে আমরা নর্মালি যদি চিন্তা করি সিমেন, সিমেন আমরা হচ্ছে সিমেন দেখতে কেমন? এটা হচ্ছে কিছুটা মিউকাস টাইপ, মানে মিউকয়েড, যে এক জায়গায় কফের মতো জমা হয়ে থাকে এবং কিছুটা সাদাটে বা মিল্কিশ। তাহলে এই যে মিউকাস টাইপ, কেন মিউকাস টাইপ? অবশ্যই মিউকাস কোনো স্ট্রাকচার এখানে অ্যাড হয়। হ্যাঁ, সেটা কি অ্যাড করে? সেটা হচ্ছে এই সেমিনাল ভেসিকল। সেটা হচ্ছে কি মিউকয়েড যে সাবস্টেন্সগুলো সেটা অ্যাড করে। যেখানে কি কি থাকে? এখানে থাকে সাইট্রিক অ্যাসিড, এখানে থাকে ফ্রুক্টোজ, এখানে থাকে প্রোস্টাগ্ল্যান্ডিন, এখানে থাকে ফাইব্রিনোজেন। মেইনলি এই ফাইব্রিনোজেনটাই এই মিউকয়েড স্ট্রাকচার কীভাবে আনে আমরা একটু পরে দেখব, ঠিক আছে। আচ্ছা, তো আসলো সেমিনাল ভেসিকল। তাহলে এখানে সেমিনাল ভেসিকল থেকে যে ফ্লুইডটা আসতেছে এটা এদিক দিয়ে আসার পরে পরবর্তীতে কি হবে? প্রোস্টেট থেকে আবার ফ্লুইড অ্যাড হবে। আমরা ওই যে বললাম যে মিল্কিশ দেখতে কিছুটা বা হচ্ছে সাদাটে, ওইটা হচ্ছে মেইনলি প্রোস্টেটের কারণে। হ্যাঁ, ঠিক আছে। তাহলে প্রোস্টেট থেকে যেগুলো আসবে সেখানে কি কি থাকে? সেখানে থাকে ক্যালসিয়াম, থাকে ফসফেট, থাকে সাইট্রেট, ঠিক আছে। থাকে হচ্ছে বিভিন্ন ধরনের ক্লটিংয়ের এনজাইম, থাকে প্রোফাইব্রিনোলাইসিন। কি থাকে? প্রোফাইব্রিনোলাইসিন, প্রোফাইব্রিনোলাইসিন, ঠিক আছে। আরেকটা সাবস্টেন্স থাকে সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে প্রোস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন। কি? প্রোস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন, ঠিক আছে। এটা হচ্ছে একই সাথে ব্লাডেও চলে যায়, ঠিক আছে। এটা সার্কুলেশনেও চলে আসে পিএসএ। আচ্ছা, তাহলে আমরা এসব পাইতেছি। এখন এগুলো পেলে লাভ কি? লাভ হচ্ছে আমাদের স্পার্ম কি অনেকটা ডাইলিউট হয়ে থাকে, এখনও দূরে দূরে থাকতেছে। তাদেরকে একত্রিত এনে একটা মিউকয়েড স্ট্রাকচার দিতে গেলে কি করতে হবে? একত্রে কাছাকাছি ধরে রাখতে হবে। সেটা কি কে কিভাবে করবে? এই যে ফাইব্রিনোজেন চারপাশে ছড়ানো ছিটানো আছে, এই ফাইব্রিনোজেনে এই ক্লটিং এনজাইমটা গিয়ে কি করবে? এদেরকে ফাইব্রিন জালকে কনভার্ট করবে। তাহলে এই ফাইব্রিন জালকটা কি করবে? এটাকে একত্রে ধরে রাখবে। ধরে রাখলে এখানে আরও স্পার্ম একত্রিত হয়ে আলটিমেটলি কি হবে? একটা মিউকয়েড স্ট্রাকচার মতো তৈরি হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এই যে সেমিনাল ভেসিকল, প্রোস্টেট গ্ল্যান্ড, এখান থেকে বিভিন্ন সাবস্টেন্সের সেটাকে কি করতেছে? আলটিমেটলি এই স্ট্রাকচার দিতেছে। এছাড়াও বাল্ব ইউরেথ্রাল গ্ল্যান্ড থেকেও কিছু মিউকাস টাইপ স্ট্রাকচার চলে আসতে পারে। এবং দেখা যায় যে এই সিক্রেশনের 60% আসে হচ্ছে সেমিনাল ভেসিকল থেকে, মানে এই যে ফর্মটা হইলো আলটিমেটলি এটাকে আমরা বলতেছি হচ্ছে সিমেন। এই সিমেনের 60% আসতেছে হচ্ছে সেমিনাল ভেসিকল থেকে, 30% আসতেছে প্রোস্টেট গ্ল্যান্ড থেকে এবং বাকি হচ্ছে অন্যান্য গ্ল্যান্ড থেকে, ঠিক আছে। এবং সিমেনের দেখা যায় কি যে পিএইচ হচ্ছে কিছুটা অ্যালকালাইন, ঠিক আছে। এবং দেখা যায় কি প্রতিবার ইন্টারকোর্সের সময় প্রায় 3.5 ml পর্যন্ত সিমেন ইজাকুলেট হইতে পারে, ঠিক আছে। তাহলে পার কয়ট আছে? 3.5 ml। এবং দেখা যায় প্রতি এম এ প্রায় 120 মিলিয়ন স্পার্ম থাকতে পারে। এবং এটা ভ্যারি করে আসলে 35 থেকে 400 মিলিয়ন পর্যন্ত, বা 400 না আসলে 200 মিলিয়ন পর্যন্ত হইতে পারে, ঠিক আছে। আসলে বিভিন্ন বইয়ে বিভিন্ন ইনফরমেশন একটু ভ্যারি করে। যেমন গাইটনে যেটা দিছে জ্ঞানঙে দেখা গেল আরেকটু বেশি বা কম এরকম। যেমন এই যে জায়গাটায় 100 মিলিয়ন লেখা আছে জ্ঞানঙে, যাই হোক। আচ্ছা, আর যদি এমন হয় যে প্রতি এম 20 মিলিয়নের কম হয়ে গেছে স্পার্ম, তখন সেই স্পার্মটা আসলে ইনফার্টাইল হয়ে যায়, মানে সেই স্পার্মটা আর
ওভাম কি ইয়ে করতে পারে না, ফার্টিলাইজ করতে পারে না। ঠিক আছে, তখন সিমেন্টটা আসলে কিছুটা বলা যায় কি যে অকার্যকর হয়ে যায়, এবং তখন সেই মানুষটা ইনফার্টাইল বলা হবে তাকে। ঠিক আছে। আচ্ছা, আবার এমনও হতে পারে যে বিভিন্ন অ্যাবনর্মাল স্ট্রাকচার, স্পার্মের বিভিন্ন অ্যাবনর্মাল স্ট্রাকচারের কারণেও মেলটা ইনফার্টাইল হয়ে যেতে পারে। ঠিক আছে। আচ্ছা, আরেকটা কথা বলি, সেটা হচ্ছে এই যে পোস্টেজ স্পেসিফিক অ্যান্টিজেন, এটা কি করে, স্পার্ম যে আসতেছে অনেক সময় স্পার্মে একটা সাবস্টেন্স থাকে, সেটার নাম হচ্ছে সিমেনোজেলিন। সিমেনোজেলিন, যেটা কি, যেটা হচ্ছে স্পার্ম মোটিলিটি ইনহিবিটর। স্পার্ম মোটিলিটি ইনহিবিটর। ঠিক আছে। তাহলে এই স্পার্মের মোটিলিটি গেইন করতে হলে কি করবে, এই সিমেনোজেলিনটাকে হাইড্রোলাইজ করে দিতে হবে, যেটা হাইড্রোলাইজ করে হচ্ছে এই প্রোস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন। ঠিক আছে, এবং এটা তাহলে কি করে, মোটিলিটি গেইন করতে হেল্প করে। ঠিক আছে। আচ্ছা, তো এইসব সাবস্টেন্স থাকতেছে, আমরা এই যে এগুলো দেখতে পারতেছি, এটা হচ্ছে গ্যানংয়ের থেকে, পিএইচ হচ্ছে এত। ঠিক আছে, আর কোথা থেকে কি আসতেছে যাই হোক। আচ্ছা, এখন স্পার্ম মেইনলি তার মোটিলিটি গেইন করতে পারে পর্যাপ্ত পরিমাণ যখন হচ্ছে সে অ্যালকালাইন মিডিয়াতে যায়। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা ধরে নিলাম যে স্পার্ম ইজাকুলেট হয়ে গেছে, ফিমেল ভ্যাজাইনাতে চলে আসছে। ঠিক আছে। আচ্ছা, তো এখানে স্পার্ম যখন চলে আসে আমরা কি দেখতেছি, যে স্পার্ম, এগুলো হচ্ছে স্পার্ম, এগুলো হচ্ছে অনেকগুলো স্পার্ম পাশাপাশি আছে। আচ্ছা, আর তার চারপাশে কি আছে, ফাইব্রিনের জালক আছে। কি আছে, ফাইব্রিনের জালক। আচ্ছা, আমরা এটাকে একটু বড় করে দিই। সাথে আছে ক্যালসিয়াম। ঠিক আছে, সাথে আছে প্রোফাইব্রিনোলাইসিন। প্রোফাইব্রিনোলাইসিন, ওই যে যেসব আমরা দেখছি ওগুলাই। তারপর ওই যে আরেকটা কথা বলে আসি, এই যে ফ্রুক্টোজ, যেটা এটা হচ্ছে স্পার্মকে কি করে, শক্তি দেয়, পুষ্টি দেয়। ঠিক আছে। আচ্ছা, তারপরে থাকে হচ্ছে বিভিন্ন ধরনের প্রোস্টাগ্ল্যান্ডিন, এগুলো এখনও এখানে আছে। ওকে, এখন স্পার্মটা কি করতে হবে, ফার্স্টে স্পার্মকে মোটাইল করতে হইলে এই যে পর্দাটা, এটাকে ভাঙে ফেলতে হবে। সেটা কে ভাঙবে, এই যে প্রোফাইব্রিনোলাইসিন, প্রোফাইব্রিনোলাইসিনটা কনভার্ট হয়ে হবে ফাইব্রিনোলাইসিন। সেটা কি করবে, এটাকে ভেঙে ফেলবে। যদি এটাকে ভেঙে ফেলে তখন কি হবে, তখন তো বুঝতেই পারতেছি, এটা চলে যাবে। এটা চলে গেলে তখন স্পার্ম এরকম হয়ে গেল। আরেকটা কথা বলি, আমরা দেখছিলাম গত ক্লাসে যে স্পার্মের এখানে কিছু ভেসিকল থাকে, যে ভেসিকলে কি কি থাকে, ভেসিকলে হচ্ছে মেইনলি কোলেস্টেরল জমা থাকে, যার কারণে কি হয়, মেমব্রেনটা টাফেনিং এবং থিকেনিং হয়, বা টাফেনিং হয় মেইনলি, যার কারণে অ্যাক্রোজোম তার এনজাইমটা বাইরে বের করতে পারে না। ঠিক আছে। আচ্ছা, আমরা একটু পরে বাকি সব কথা বলতেছি, একটা একটা শেষ করি। তো যখন ভ্যাজাইনাতে চলে আসলো, স্পার্মের আশেপাশের যে ফ্লুইড আছে, ভ্যাজাইনা থেকে তো এখন কোথায় যাবে, সার্ভিক্স, দেন ইউটেরাস। তো ইউটেরাসে যাওয়ার পরে ইউটেরাস এবং পরবর্তীতে ফেলোপিয়ান টিউবের ফ্লুইড এই স্পার্ম থেকে এই যে ভেসিকলগুলো, এই ভেসিকলগুলোকে সরাই নেবে। ঠিক আছে। তার কারণে কি, তার কারণে পরবর্তীতে এই ভেসিকলগুলো সরে যাওয়ার কারণে মেমব্রেনটা আর স্ট্যাবিলাইজড থাকবে না। ঠিক আছে। আচ্ছা, তারপর কি হবে, তারপর হচ্ছে এই যে প্রোস্টাগ্ল্যান্ডিন আছে, এই প্রোস্টাগ্ল্যান্ডিনটা যে ইউটেরাইন যে মাসেলগুলো আছে, সেই মাসেল বা ফেলোপিয়ান টিউবের মাসেলে গিয়ে কন্ট্রাকশন করবে। কন্ট্রাকশন করলে ফেলোপিয়ান টিউব এবং অ্যাম্পুলার দিকে এই এদের মুভমেন্টে হেল্প করবে। ঠিক আছে। আচ্ছা, এখন আসা হচ্ছে ক্যালসিয়াম। ক্যালসিয়ামের কাজটা কি, যখন এই স্পার্ম চলে আসবে হচ্ছে সার্ভিক্সের অ্যালকালাইন মিডিয়াতে, তখন কি করবে, এই অ্যালকালাইন মিডিয়া, এই স্পার্মের একটা বিশেষ ধরনের ক্যালসিয়াম চ্যানেল আছে, যাকে বলা হয় অ্যালকালাইন সেন্সিটিভ ক্যালসিয়াম চ্যানেল। এই অ্যালকালাইন সেন্সিটিভ ক্যালসিয়াম চ্যানেলটা স্টিমুলেটেড হলে এই যে ক্যালসিয়ামগুলো আছে না, তখন এই ক্যালসিয়ামগুলো ভেতরে চলে যাবে। ভেতরে চলে গেলে কি হবে, এখানে কি থাকে, এখানে থাকে হচ্ছে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের সামনে এনজাইম লাগানো থাকে, কোনটা, অ্যাক্রোজোমের যে এনজাইমগুলো। আচ্ছা, তো ফার্স্ট অফ অল এই ক্যালসিয়ামগুলো যখন সেলের ভেতরে আসতেছে, সেগুলো হচ্ছে এই ফ্লাজেলার মুভমেন্টে হেল্প করবে। ঠিক আছে। এবং এই ক্যালসিয়ামগুলো মেমব্রেনের যে স্ট্যাবিলিটি এবং মেমব্রেনের যে পারমিয়েবিলিটি, এই পারমিয়েবিলিটিটা চেঞ্জ করে দিবে, যার কারণে এই এনজাইমটা পরবর্তীতে বের হয়ে যেতে পারে। ঠিক আছে। আচ্ছা, একটা কথা বলি, এই স্পার্মে একটা বিশেষ ধরনের রিসেপ্টর পাওয়া যায়, যাকে বলা হয় কি, অডোরেন্ট রিসেপ্টর। কি, অডোরেন্ট রিসেপ্টর। ঠিক আছে। আচ্ছা, এখন স্পার্ম তো মোটাইল হইল, তারপরে ইউটেরাস হেল্প করতেছে তাকে সামনের দিকে আগায় যাইতে, প্রোস্টাগ্ল্যান্ডিন হেল্প করতেছে। ঠিক আছে। তো সে বুঝবে কিভাবে কোন দিকে যাবে বা কিভাবে যাবে, তো দেখা যায় কি, যে ওভারি থাকে,
ওভারি থেকে বিশেষ ধরনের মলিকিউল তৈরি হয়। ঠিক আছে, বিভিন্ন ধরনের মলিকিউল তৈরি হয় যেগুলো বিশেষ ধরনের দুর্গন্ধযুক্ত। ঠিক আছে, এই যে বিশেষ ধরনের দুর্গন্ধযুক্ত মলিকিউল, এদেরকে বলা হয় কি, এরা হচ্ছে ওডোরেন্ট মলিকিউল। ঠিক আছে, ওডোরেন্ট মলিকিউল। তো এদেরকে বলা হইতেছে কি, ওডোরেন্ট মলিকিউল। আচ্ছা, এই ওডোরেন্ট মলিকিউলগুলো এই যে রিসেপ্টর, এই রিসেপ্টর প্রতি স্টিমুলেটেড হয়, বা এই রিসেপ্টরটা এই ওডোরেন্ট মলিকিউলগুলো দেখে আকৃষ্ট হয়। এবং এই রিসেপ্টরটাকে আসলে ওডোরেন্ট না বলে আমরা আসলে অলফ্যাক্টরি বললে এটা আসলে ঠিক হয়। এটাকে বলা হয় কি, এটা হচ্ছে অলফ্যাক্টরি রিসেপ্টর। ঠিক আছে, তাহলে এই অলফ্যাক্টরি রিসেপ্টরটা এই ওভারি থেকে যে ওডোরেন্ট মলিকিউল, যেটা কোথায় আসে, ওই অ্যাম্পুলার রিজিয়ন বা হচ্ছে ফেলোপিয়ান টিউবে আসে, সেটার কারণে অলফ্যাক্টরি রিসেপ্টরটা স্টিমুলেট হয়ে ওই দিকে যায় এবং স্পার্মটা সেদিকে মুভ করা শুরু করে। ঠিক আছে, তো আমরা যা দেখলাম আমরা একটু সব কিছু দেখে নিই। তাহলে এই ইউটেরাইন আর ফেলোপিয়ান টিউবের ফ্লুইডগুলো কি করতেছে, বিভিন্ন সাবস্টেন্সকে, ইনহিবিটরি ফ্যাক্টরকে সরাই দিতেছে। অ্যালকালাইন সেন্সিটিভ ক্যালসিয়াম চ্যানেল অ্যাক্টিভেটেড হওয়ার কারণে ক্যালসিয়াম সেলের ভিতর যাচ্ছে, সেটা মোটিলিটিকে হেল্প করতেছে, পারমেবিলিটিতে হেল্প করতেছে, যেটা কি করতেছে, বিভিন্ন ধরনের এনজাইম পরবর্তীতে রিলিজ করতেছে, যেগুলা স্পার্ম কি করবে, যখন হচ্ছে পেনিট্রেশন করবে ওভামকে, তখন মানে ওভামের যে হচ্ছে এক্সট্রাসেলুলার যে স্ট্রাকচারগুলো ছিল বাইরে, ওভামের বাইরে, সেগুলোকে ডিসোলিউট করতে হেল্প করবে। ঠিক আছে, আচ্ছা, তারপরে কি, এই যে স্পার্ম বিভিন্ন ধরনের কোলেস্টেরল ভেসিকলগুলো হারায় কি করলো, মেমব্রেনটা আরও উইক হয়ে গেল, যার কারণে পরবর্তীতে এই এনজাইমগুলো ভালোভাবে বের হইতে পারতেছে, যেগুলো জোনা প্যালোসিডা সহ বিভিন্ন লেয়ারকে ভেদ করতেছে। ঠিক আছে, আবার এই যে ওডোরেন্ট মলিকিউল, এই যে ওডোরেন্ট মলিকিউল যেগুলো হচ্ছে কই, এই ফেলোপিয়ান টিউবের এখানে চলে আসতেছে, যার কারণে এই অলফ্যাক্টরি রিসেপ্টর স্টিমুলেটেড হয়ে এইদিকে কেমোট্যাক্সিসে হেল্প করতেছে। ইউটেরাসে আসার পরে বা সার্ভিক্সে আসার পরে এই যে বিভিন্ন ধরনের ঘটনাগুলো ঘটলো, স্পার্মের উপরে চেঞ্জ হয়ে গেল, স্পার্মের বিভিন্ন মোটিলিটিটাও বেড়ে গেল অনেক ক্ষেত্রে। ঠিক আছে, বা হচ্ছে মেমব্রেনের বিভিন্ন চেঞ্জ আসতেছে, তো এটাকে বলা হয় ক্যাপাসিটেশন অফ স্পার্ম। কি বলা হয়, ক্যাপাসিটেশন অফ স্পার্ম। তাহলে ফার্স্টে ক্যাপাসিটেশন হলে সে পূর্ণাঙ্গ মোটিলিটি গেইন করতে পারে এবং বাকি কাজগুলো পরে ধীরে মানে স্টেপ বাই স্টেপ হতে থাকে। আশা করি বোঝা গেছে। ঠিক আছে, আচ্ছা, সব কিছু তো চলে আসলো। চলে আসলে কি হবে, এখন এখন হবে ফার্টিলাইজেশন। তো ফার্টিলাইজেশন যে হবে আমরা একটু দেখি। এটা ধরলাম, এটা হচ্ছে ওই যে সেকেন্ডারি ওসাইট অবস্থায় যে ওভামটা চলে আসছিল, সেটা তার গ্রেনুলোসা সেল হচ্ছে এগুলা বাইরের দিকে। ঠিক আছে, আর লাল রঙে হচ্ছে জোনা প্যালোসিডা, আর এই যে গোল্লা মতন দেখা যেতেছে এগুলো হচ্ছে রিসেপ্টর প্রোটিন, আর তার ভেতরেই কালো মতন হচ্ছে কর্টিক্যাল গ্র্যানিউল। ঠিক আছে, আচ্ছা, এটা আমরা চিত্র দিয়ে পড়ি তাহলে আমাদের সবচেয়ে বেশি মনে থাকবে। তো এই যে অ্যাক্রোজোম থেকে যে এনজাইমগুলো আসে তার মধ্যে একটা হচ্ছে হায়ালুরোনিডেজ, আর একটা হচ্ছে প্রোটিওলাইটিক এনজাইম। ঠিক আছে, তো এই হায়ালুরোনিডেজ এনজাইমটা কি করে, এই যে এইখানে এরা হচ্ছে হায়ালুরোনিক অ্যাসিডের পলিমার। ঠিক আছে, এই হায়ালুরোনিক অ্যাসিড এই গ্রানুলোসা সেলকে এভাবে আটকে রাখতে হেল্প করে, পাশাপাশি রাখতে। তো হায়ালুরোনিডেজ গিয়ে কি করবে, এগুলাকে ভেঙে ফেলবে, এগুলাকে সরাই দিলে কি হবে, এই গ্রানুলোসা সেলগুলো সরে যেতে পারে পাশ থেকে। পাশাপাশি এই যে যে প্রোটিওলাইটিক এনজাইমগুলো, সেগুলো কি করবে, বিভিন্ন প্রোটিন স্ট্রাকচারকে ভেঙে ফেলবে, তার কারণে কি হবে, আলটিমেটলি এরা এখান থেকে সরে গেল। ঠিক আছে, তাহলে এই লেয়ারগুলো আর নাই। ঠিক আছে, আচ্ছা, তারপরে এই এনজাইমগুলো, এখানে আরও এনজাইমগুলো কি করবে, এই জোনা পেলোসিডাল লেয়ারকেও ভেদ করে ফেলবে, এবং এই যে রিসেপ্টর দেখা যাইতেছে, এই রিসেপ্টর সাথে এটা গিয়ে এই প্রোটিন মলিকিউল যেটা, তার সাথে বাইন্ড করবে। ঠিক আছে, রিসেপ্টর প্রোটিন যেটা। আচ্ছা, তো বাইন্ড করলে কি হবে, এটা কখন করতেছে, যখন হচ্ছে এটা এখানে চলে আসতেছে এবং জোনা পেলোসিডাকে ক্রস করে ফেলতেছে। তো আমরা পরের চিত্রটা দেখলে ক্লিয়ার হব। তাহলে এই যে বাইন্ড করতেছে, বাইন্ড করার পরে এই সব কিছু ডিসোলিউট করার মাধ্যমে এই নিউক্লিয়াসটাকে ভেতরে প্রবেশ করায় দিতেছে। তো যখনই এই বিভিন্ন সাবস্টেন্স এখানে চলে আসলো, মানে মেলের বিভিন্ন ইন্টারসেলুলার সাবস্টেন্স যখন এখানে আসলো, এই যে এই যে ওভাম, এই ওভামের যে আমরা চিন্তা করতেছি এটা ওভামের যে সেল লেয়ারে ফসফোলাইপেজ যে এনজাইম থাকে, সেটা এই মেলের বিভিন্ন সাবস্টেন্সের কারণে স্টিমুলেটেড হলে সেটা কি করে, সেটা হচ্ছে ইনোসিটল ডাইফসফেট বা ফসফেটাইডিল ইনোসিটল ডাইফসফেট, যেটা সেটাকে ভেঙে ইনোসিটল ট্রাইফসফেট এবং ডায়াসেল গ্লিসারলে কনভার্ট করে। ঠিক আছে, আচ্ছা, আচ্ছা, এই যে ডায়াসেল গ্লিসারল, এই ডায়াসেল গ্লিসারলটা কি করতেছে, এই ডায়াসেল গ্লিসারলটা কি করতেছে, এখানে হচ্ছে এই যে ক্যালসিয়াম চ্যানেল তাকে ফসফোরাইলেট করতেছে, যার কারণে ইন্ট্রাসেলুলার ক্যালসিয়ামের পরিমাণ বেড়ে যাইতেছে।
এই ইন্ট্রাসেলুলার ক্যালসিয়াম আবার রায়ানোডিন রিসেপ্টরকে স্টিমুলেট করলে এখান থেকে আরও বেশি ক্যালসিয়াম আসতেছে সার্কোপ্লাজমিক রেটিকুলাম থেকে। ঠিক আছে, তাহলে এই যে স্মুথ যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এখান থেকে যে ক্যালসিয়ামগুলো আসতেছে, এই ক্যালসিয়ামের পরিমাণ যখন অনেক বেশি হয়ে যাইতেছে, সেটা কি করবে, সেটা হচ্ছে ইন্ট্রাসেলুলার এই যে কর্টিক্যাল গ্র্যানিউলগুলো, সেগুলোকে বাইরে বের করে দেবে। ঠিক আছে, এই যে কর্টিক্যাল গ্র্যানিউলগুলো এগুলোকে বাইরে বের করে দেবে। আমরা চিত্রটা যদি দেখি, এই যে সব কিছু আসতেছে, আসার ফলে এই যে ক্যালসিয়াম যখন আসলো, সেগুলা এই কর্টিক্যাল গ্র্যানিউলগুলোকে বাইরে বের করে দিতেছে। এর ফলে কি হবে, এর ফলে হচ্ছে বাইরে এই যে বিভিন্ন প্রোটেক্টিভ লেয়ার, জোনা পেলোসিডা সহ এই যে যেগুলো আছে, এগুলো পরবর্তীতে কি হবে, এগুলোতে পরবর্তীতে আর কোনো স্পার্ম এসে অ্যাড হইতে পারবে না, বিশেষ করে এই যে প্রোটিনগুলো, এগুলোতে আর অ্যাড হইতে পারবে না। ঠিক আছে, এবং হচ্ছে এই প্রোটিনগুলো দেখা যাবে কি, যেগুলো যদি দুই একটা লেগেও থাকে, সেই স্পার্মগুলো চলে যাবে বা পড়ে যাবে, এবং এই যে মেমব্রেনটা, এই মেমব্রেনটা একটু টাফেনিং হবে, একটু শক্ত হবে। ঠিক আছে, এবং একই সময় হবে কি, এই যে ওভামটা যেটা সেকেন্ডারি ওভাসাইট, সেটা দুইটা ভাগে ভাগ হয়ে যাবে, বা হচ্ছে সেটা মিওসিস টু কমপ্লিট করবে। মিওসিস টু কমপ্লিট করে তৈরি করবে হচ্ছে ফিমেল প্রোনিউক্লিয়াস আর একটা সেকেন্ড পোলার বডি। যখন ফিমেল প্রোনিউক্লিয়াস তৈরি হয়, তখন এই স্পার্মটাও চেঞ্জ হয়ে তৈরি করে কি, মেল প্রোনিউক্লিয়াস। ঠিক আছে, তো মেল প্রোনিউক্লিয়াস, ফিমেল প্রোনিউক্লিয়াস, তখন দুইটা মিলে ফার্টিলাইজড হয়ে আলটিমেটলি পুরো ঘটনাটা ফার্টিলাইজেশনে চলে যায়। ওকে, আশা করি বুঝতে কোনো প্রবলেম হয় নাই। এখন আমরা একটু ক্লিনিক্যাল সম্বন্ধে যদি জানি, ক্লিনিক্যাল জিনিসপত্রগুলো, আমাদের এখানে একটা ফ্রি ফাঁকা পেজ আছে। আচ্ছা, এখানে আমরা একটু আলোচনা করি। সেটা হচ্ছে, যদি এমন হয় যে মেইলের সেক্সুয়াল অ্যাক্টিভিটি কমে গেছে, ঠিক আছে, মেইলের সেক্সুয়াল অ্যাক্টিভিটি যদি কমে যায়, তখন সেটাকে বলা হয় মেল ক্লিম্যাকটেরিক। মেল ক্লিম্যাকটেরিক, ঠিক আছে। এই মেল ক্লিম্যাকটেরিক, এই যখন এই সিমটমসটা দেখা যায়, এগুলো হইলে সেটা হচ্ছে কিছুটা ফিমেলের যে মেনোপজ তার মতো দেখা যায়। ফিমেল মেনোপজে কী কী সিমটমস দেখা যায় আমরা সব কিছু বুঝবো, কিন্তু সেটা হচ্ছে নেক্সট ক্লাস। ঠিক আছে, মানে আমাদের ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম পড়ার সময় কী কী হয়, যেমন হট ফ্লাশ হতে পারে, সাফোকেশন হতে পারে, সাইকিক ডিসঅর্ডার হতে পারে। ঠিক আছে, আচ্ছা, তখন ট্রিটমেন্ট হিসেবে কি ইউজ করা হয়, ট্রিটমেন্ট হিসেবে ইউজ করা হয় হচ্ছে টেস্টোস্টেরন বা অ্যান্ড্রোজেন। ঠিক আছে, এগুলো ইউজ করা যেতে পারে। আচ্ছা, এখন বলতেছি যে আমরা যদি মেনোপজটা বুঝি, তাহলে কেন ট্রিটমেন্ট ইউজ করা যেতেছে আমরা পরে ওই ক্লাস পড়ার পরে এটা এমনি বুঝতে পারবো। ঠিক আছে, আচ্ছা, নাহলে আমার আবার একটু ডিটেলস কথা বলতে হবে। যাই হোক, আর আরেকটা কথা বলি, আমরা এই যে এতক্ষণ পর্যন্ত যে আলোচনা করলাম, এখান থেকে পরীক্ষায় আসতে পারে কী কী, এখান থেকে পরীক্ষায় আসার মতো, আচ্ছা কয়েকটা কথা শেষ করি, তারপরে আমি বাকিগুলোতে আবার আসতেছি। ফার্স্টে থেকে যদি দেখি, এখানে স্পার্মিওজেনেসিসের যে স্টেপগুলা এবং স্পার্মাটোজেনেসিস, এই দুইটা ইম্পর্টেন্ট, এই দুইটা খুবই খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই দুইটার সম্বন্ধে জানতে হবে। স্পার্মিওজেনেসিসে কোন কোন হরমোন কীভাবে কাজ করতেছে, সার্টোলি সেল কীভাবে কাজ করতেছে, ঠিক আছে, বা হরমোনের টোটাল কাজ, ঠিক আছে, ফাংশনগুলো, এই টোটাল কাজগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো জানতে হবে, এগুলো পরীক্ষায় আসে। ঠিক আছে, আচ্ছা, এগুলো খুব বেশি আসে তা না, এগুলো তুলনামূলক লেস ইম্পর্টেন্ট। আর হচ্ছে টেস্টোস্টেরনের ফাংশন জানতে হবে। তাহলে কী কী পড়বো আমরা, সেটা হচ্ছে টেস্টোস্টেরনের ফাংশন পড়তেছি আমরা, তারপর হচ্ছে সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স মেলের ক্ষেত্রে কী, ঠিক আছে, এগুলো মেইনলি এটা হচ্ছে ভাইবাতে ধরে। তারপরে হচ্ছে স্পার্মাটোজেনেসিসের স্টেপগুলো কী কী, স্পার্মিওজেনেসিসে কে কে হেল্প করতেছে, ঠিক আছে, হরমোনাল ফাংশনগুলো কী কী, ঠিক আছে, এগুলো জানতে হবে। আচ্ছা, আর তারপরে কি যে মেল সেক্সুয়াল অ্যাক্ট, এগুলো আসলে তেমন একটা ধরে না, কোনটা সিম্প্যাথেটিক সিস্টেম প্যারাসিম্প্যাথেটিক সিস্টেমের উপর নির্ভর করে কীভাবে হয়, এটা জাস্ট বেসিক জিনিসটা জানলে এমনিই পারা যাবে, এগুলো অতটা প্রবলেমেটিক কিছু না। ঠিক আছে, ওকে, আচ্ছা, আমরা আমাদের সে আগের কথাবার্তাতে ব্যাক করি। আচ্ছা, তো কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় কি যে হাইপোথ্যালামাসে ট্রমা হওয়ার কারণে কি হয়, হাইপোথ্যালামাসের, সাপোজ আমি একটু চিত্রটা ঠিক মতো আঁকি, সাপোজ এটা হচ্ছে আমাদের হাইপোথ্যালামাস, হাইপোথ্যালামাসের সাথে এটা হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড লাগানো। তো কোনো কারণে সাপোজ হাইপোথ্যালামাসে কি হলো, ট্রমা হলো, এবং সেই ট্রমার কারণে কি হলো, গোনাডোট্রপিন রিলিজিং হরমোন যেখান থেকে বের হয় সেই জায়গাটাতে প্রবলেম হলো, যার কারণে এটা ঠিকমতো আসতে পারতেছে না। সেমভাবে যদি এটা এমন হয় যে ফিডিং সেন্টারকেও এফেক্ট করে, তখন দেখা যাবে কি ওই পার্সনটা বেশি বেশি খাইতেছে, মানে কি ওভার ইট হইতেছে, ঠিক আছে, এবং তার গোনাডোট্রপিন রিলিজিং হরমোনের পরিমাণটাও কম থাকতেছে। তখন কি হবে, তখন হচ্ছে পার্সনটার যে জেনিটাল যে এক্সটার্নাল জেনিটালিয়া বলি, বা হচ্ছে ইন্টারনাল যে সিস্টেমের যে চেঞ্জগুলো, সেগুলো কম হবে। ঠিক আছে, দেখা যাবে কি তার পেনিসটা ছোট, এবং
তার হচ্ছে সে হচ্ছে অবিস হয়ে যাইতেছে, যেটাকে বলা হইতেছে অ্যাডিপোসোজেনিটাল সিনড্রোম। অ্যাডিপোসোজেনিটাল সিনড্রোম, ঠিক আছে, বা ফ্রোলিক্স সিনড্রোমও বলা হয় এটাকে, ফ্রোলিক্স সিনড্রোম, বা এটাকে হাইপোথ্যালামিক ইউনোকিউজম এটাও বলা হয়, কি হাইপোথ্যালামিক ইউনোকিজম, ঠিক আছে। মানে দেখা যায় কি যখন এটা হচ্ছে এই গোনাডোট্রপিন রিলিজিং হরমোনের যে সেন্টার এটাকে যখন এফেক্ট করে ম্যাক্সিমাম সময় ফিডিং সেন্টারকেও এফেক্ট করে, এই জন্য এই প্রবলেমটা বেশি দেখা যায়। ওকে, আবার কখনো কখনো এমন হইতে পারে যে আমাদের যে জার্মিনাল এপিথেলিয়াল সেলগুলো আছে, জার্মিনাল এপিথেলিয়াল যে সেলগুলো আছে এগুলো যদি টিউমার হয় তো কি হয়, কিছু কিছু জার্মিনাল এপিথেলিয়াল সেল এগুলো টিউমার হলে হয় কি এরা বিভিন্ন ধরনের সেলে কনভার্ট হইতে পারে। কারণ আমরা যখন পড়েছি যে এপিব্লাস্ট থেকে এই সেলগুলো আসছে, এপিব্লাস্ট থেকে মাইগ্রেশন হয়ে হয়ে আলটিমেটলি পরবর্তীতে এগুলো গোনাডে চলে আসছে। তো কখনো যদি এমন হয় প্রাইমোডিয়াল জার্ম সেল বা মানে জার্মিনাল এপিথেলিয়াল যে সেলগুলো এগুলো যদি এমন হয় যে প্রলিফারেশন হওয়া শুরু করছে, তখন দেখা যাবে কি বিভিন্ন ধরনের টিস্যু এক জায়গায় পাওয়া যাইতেছে, মানে কি টিউমার টাইপ হইতেছে, যেখানে কি কি দাঁত বা হেয়ার, টিথ, ঠিক আছে, বোনস, বিভিন্ন ধরনের স্কিনের টিস্যু, ঠিক আছে, বা প্লাসেন্টাল টিস্যু পর্যন্ত পাওয়া যেতে পারে। যখন এক জায়গায় এরকম অনেক কিছু পাওয়া যায়, অনেক টিস্যু পাওয়া যায়, তখন সেটাকে বলা হয় টেরাটোমা। টেরাটোমা, হয়তো আমরা স্যাক্রোকক্সিজিয়াল টেরাটোমার কথা বলছি এবং বা জানি, এটা আমাদের প্রফে কিন্তু আসছিল স্যাক্রোকক্সিজিয়াল টেরাটোমা। যাই হোক, তো যদি এমন হয় যে জার্মিনাল এপিথেলিয়াল থেকে যে টেরাটোমাটা হইতেছে সেখানে প্লাসেন্টাল টিস্যু আছে, আমরা জানি কি প্লাসেন্টাল টিস্যু থেকে হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন আসতে পারে। তো এই হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন আবার কি করতে পারে, এইটা হচ্ছে লুটিনাইজিং হরমোনের মতো কাজ করতে পারে, যেটা কি করতে পারে লেডিক সেল থেকে টেস্টোস্টেরনকে বের করে। এই টেস্টোস্টেরন আবার পরবর্তীতে কনভার্ট হয়ে ইস্ট্রোজেন বা এই এইচসিজিউ ইস্ট্রোজেন তৈরি করতে পারে, ঠিক আছে। তো এই ইস্ট্রোজেনের কারণে আলটিমেটলি দেখা যাবে কি যে গাইনেকোমেশিয়া, ঠিক আছে। আচ্ছা, তো তাদের কিন্তু এই ধরনের প্রবলেমগুলো দেখা যেতে পারে। আর টিউমার মানে কি, টিউমার তো বাইরে থেকে দেখলে টিউমার যেরকম দেখা যায় ওরকম টিউমার। ওকে, আচ্ছা, তো আমরা মোটামুটি সব কিছু কভার করছি কিনা চেষ্টা করি দেখি। আচ্ছা, আমরা এগুলো পড়লাম, মেল ক্লিমেক্টেরিক এটা দেখছি কি, আর এই যে অ্যাডিপোসোজেনিটাল যে সিনড্রোমটা এবং অবিস পারসন, ঠিক আছে। ওকে, আর এটা তো আমরা দেখলাম, আর লেডিক সেল টিউমার নিয়ে তো ফার্স্টে আমরা কথা বলছি। তো এই ছিল মোটামুটি আজকে। তো একটা কথা আছে না, সৎভাবে কাজ করলে সব কিছু পাওয়া যায়, ঠিক আছে। সৃষ্টিকর্তা মানে সততার মূল্যায়ন সব সময় করবে, ঠিক আছে। আর আপনারা একটু চেষ্টা করবেন মেডিকোপিয়ার সাথে থাকতে। মেডিকোপিয়া আমি আসলে শুরু করছি যাতে কিছুটা অন্তত ওকে শেখাতে পারি, হয়তো সেই শিক্ষা থেকেও মানুষের উপকার হলো, ঠিক আছে। তো আশা করি সে কাজে আপনারা আমাকে সাহায্য করবেন। আর পরবর্তী ক্লাস হচ্ছে আমরা ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম নিয়ে চলে যাব, ঠিক আছে। আশা করি পরবর্তী ক্লাসগুলোতে আপনারা থাকবেন। আজকে এখানেই শেষ করতেছি। আসসালামু আলাইকুম।